এই দুনিয়া ছেড়ে যে যায় সে যে আর ফিরে আসে না রে। আমি মানি না তোমাদের এই কথা। বাবা, আপনি কি পারেন আমার এই মরা মেয়েটাকে বাঁচাতে? একটা উপায় আছে। কয়েকদিন জ্বরে ভোগার পর আজ বিকেলে অষ্টাদশী পুঁটি সবার লড়াই ব্যর্থ করে ঢলে পড়ল মৃত্যুর কোলে। ভুবন চোখের কোণে একরাশ জল নিয়ে, ও পুটি, পুটি, ওঠ মা, ওঠ, আমার সাথে কথা বল। ও পুটি, কথা বল আমার সাথে। পুটি, ও পুটি, পুটি, ওঠ না রে মা, একটিবার কথা বল আমার সাথে, একটিবার কথা বল। তোর বাবা এভাবে তোকে ডাকছে, একটিবার কথা বল মা। কষ্ট পাস না রে লক্ষ্মী, সত্যিটা তোদের মানতে হবে, তোদের মেয়েটা যে আর নেই। তোমরা একদম উল্টোপাল্টা কথা বলবে না। না না না, আমার মেয়ের কিচ্ছু হয়নি। তোমরা সবাই মিথ্যে বলছো, মিথ্যে। কেউ মিথ্যে কথা বলছে না রে ভুবন, তোর মেয়েটা যে আর বেঁচে নেই। না না, এটা হতে পারে না। আমার মেয়ের কিচ্ছু হয়নি। আমি একবার ডাকলেই আমার মেয়েটা ঠিক উঠে বসবে, আবার আমাকে বাবা বাবা বলে ডাকবে। বলো লক্ষ্মী, আবার আমাদের মেয়েটা সুস্থ হয়ে যাবে না? বলো, বলো না। ওগো, সবাই যে বলছে আমাদের মেয়েটা যে আর আমাদের মাঝে নেই, ও চলে গেছে, চলে গেছে আমাদের সবাইকে ছেড়ে, না ফেরার ওই দেশে। না না, আমি মানি না, আমি মানি না এই কথা। আমার মেয়ের কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, আমার মেয়ের কিচ্ছু না। সত্যিটা তোকে যে মানতে হবে রে ভুবন, এই দুনিয়া ছেড়ে যে যায় সে যে আর ফিরে আসে না রে। আর কতবার বলবো, আমি মানি না তোমাদের এই কথা। ভুবন কাকার মানসিক অবস্থা খুব একটা ভালো নয়, যা করার আমাদেরকেই করতে হবে। গ্রামের সকলে কাঁধে করে পুঁটির দেহটা ঘর থেকে বের করতেই এক জটাধারী সাধু ওদের সামনে এসে দাঁড়ালো। একচালা ঘরের ভেতর থেকে তখনও ভেসে আসছিল লক্ষ্মীর কান্না মেশানো আর্তনাদ। ভুবন সাধু বাবার পায়ে হুমড়ি খেয়ে পড়ে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলল, সাধু বাবা, সাধু বাবা, আপনি ঠিক সময় এসেছেন। একমাত্র আপনিই পারেন। ওঠ, কাঁদিস না। কি সমস্যা তোর আমাকে বল, আমি যথাসম্ভব তা সমাধানের চেষ্টা করব। বাবা, বাবা, আপনি কি পারেন আমার এই মরা মেয়েটাকে বাঁচাতে? ওরে আমার পাগল ছেলে রে, মরা মানুষকে বাঁচিয়ে তোলার ক্ষমতা স্বয়ং ঈশ্বর ছাড়া আর কারণ নেই, আর আমি তো তার হাতের পুতুল মাত্র। আমার মেয়ে কি এমন অন্যায় করেছিল বাবা, যার জন্য এই অল্প বয়সে তাকে পৃথিবীর বুক ছেড়ে চলে যেতে হলো? ভাগ্যের লিখন খণ্ডানোর সাধ্যি কার আছে বলতো? আমার মেয়েটা তো কোনো দিন কারোর কোনো ক্ষতি করেনি, তারপরেও কেন কেন কেন? আচ্ছা, কোনো উপায় কি নেই আমার মেয়েটাকে আবার বাঁচিয়ে তোলার? বলুন না সাধু বাবা। একটা উপায় আছে, কিন্তু সেই পথ যে বড়ই কঠিন। বাবা, বাবা, পথ যতই কঠিন হোক, আমি আমার মেয়ের জন্য সব দুর্গম পথ অতিক্রম করতে পারবো। আপনি বলুন বাবা। এখান থেকে কয়েক ক্রোশ দূরে কালো পাহাড়ের জঙ্গলের মধ্যিখানে রয়েছে এক কুয়ো। যদি কোনো মৃত মানুষকে সেই কুয়োতে নামানো হয়, তবে সেই মানুষ আবার নিজের প্রাণ ফিরে পায়। অপরাধ মার্জনা করবেন সাধু বাবা, একজন মরা মানুষকে কুয়োতে নামিয়ে দিলে সেই মানুষ আবার নিজের প্রাণ ফিরে পাবে? ব্যাপারটা নিতান্তই হাস্যকর ও যুক্তিহীন তো। এই দুনিয়ায় এমন কিছু থাকে যা যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না। তবে যদি সেই মৃত ব্যক্তি তার জীবদ্দশায় পাপ কর্মের চেয়ে পুণ্য অর্জন অধিক করলে তবে সে নিজের প্রাণ ফিরে পায়, নচেত। এই যে সাধু বাবা, আপনি আবোল তাবোল এসব কি বলছেন?
আপনি এই সমস্ত কথা বলে ভুবন কাকাকে বিভ্রান্ত করছেন কেন? এর পিছনে নিশ্চয়ই আপনার কোনো অভিসন্ধি রয়েছে। অভিসন্ধি? জগৎ সংসারের সমস্ত মায়া ত্যাগ করে আজ এ পথে এসেছি, আমার কি বা অভিসন্ধি থাকতে পারে? সাধু বাবার কথা শুনে ভুবনের চোখের কোণটা চিকচিক করে উঠল। এক রাস আশা নিয়ে বলল, বাবা, বাবা, আপনি ওদের কথায় কিচ্ছু মনে করবেন না। আপনার কথা কেউ বিশ্বাস করুক আর নাই করুক, আমি 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 আপনার কথা বিশ্বাস করছি। আমি আমার মেয়েকে সেই কুঁয়োতে নিয়ে যাব। আমার দৃঢ় বিশ্বাস আমার মেয়ে ঠিক প্রাণ ফিরে পাবে। এই কাজ এত সহজ নয় রে। কালো পাহাড়ের জঙ্গলের প্রতিটা পদে রয়েছে হিংস্র জীবজন্তু, বিষাক্ত সরীসৃপদের আনাগোনা, আর সেই সাথে রয়েছে নানাবিধ অলৌকিক অপশক্তির অতর্কিত আক্রমণের ভয়। বাবা, পথ যতই কঠিন হোক, আমি আমার মেয়ের প্রাণ ফেরাতে যে কোনো পথ অতিক্রম করতে পারি। শুধু এখানেই শেষ নয়, ওই কুয়ো শুধুমাত্র রাতের আধারেই দেখা যায়, কিন্তু দিনের আলোয় তা দেখা যায় না। এই যে সাধু বাবা, অনেকক্ষণ ধরে আপনার আজগুবি কথাবার্তা শুনছি। অনেক হয়েছে, এবার দয়া করে থামুন আর এই সমস্ত আজগুবি কথা বলে ভুবনকে বিভ্রান্ত করবেন না। এগুলো কি পাগলামি হচ্ছে ভুবন? তোমার মেয়ে মারা গিয়েছে সেই দুঃখ আমাদের সকলের আছে, কিন্তু কিন্তু তুমি এটা ভুলে যেও না যে তোমার বাড়িতে একটা বউ আছে, তোমাদের আরো একটা সন্তান রয়েছে। তাদের মুখ চেয়ে অন্তত এই কষ্ট তোমাকে ভুলে থাকতে হবে। তুমি এভাবে ভেঙে পড়লে তাদেরকে সামলাবে। হ্যাঁ, আমার মনে হয় আর দেরি করাটা বোধহয় উচিত হবে না। এই শ্মশানে যেতে এখনো ঢের সময় লাগবে। গ্রামের লোকেরা যখন পুঁটির মৃতদেহ নিয়ে শ্মশানে পৌঁছালো, তখনও সন্ধে নামেনি, আর বাতাসে ভেসে আসছিল মৃতদেহ পোড়ানোর কাঠের পোড়া গন্ধ। ওদিকে আকাশ জুড়ে ঘনিয়ে এসেছে কালো মেঘ, আর মাঝে মধ্যেই শোনা যাচ্ছে মেঘেদের গর্জন। এদিকে তো আকাশের মেঘ ঘনিয়ে এসেছে মনে হচ্ছে, তো খানিকক্ষণের মধ্যে তো বৃষ্টি নামবে। হ্যাঁ, তাই তো দেখছি মোড়ল মশাই। ওদিকে কাঠের বন্দোবস্ত হয়ে গিয়েছে, আমরা বরং বাকি সব বন্দোবস্ত করে ফেলি। আকাশের অবস্থা মোটেও ভালো নয়। হ্যাঁ হ্যাঁ, তাই যাও। হ্যাঁ, আরেকটা কথা, ভুবনকে একটু চোখে চোখে রেখো। মেয়েটার শোকে একেবারে পাথর হয়ে গেছে। আমার ভয় অন্য জায়গায় মোড়ল মশাই। ওই সাধু বাবার কথা সত্যি ভেবে ভুবন কাকা যদি কোনো... আরে থামো তো দেখি, ওসব কিছু হবে না। যাই হোক, তোমরা সকলেই আছো, ভুবনকে একটু চোখে চোখে রেখো, কেমন? মোড়লের কথা শেষ হতে না হতেই আকাশ ভেঙে মুষলধারে বৃষ্টি নামতেই শ্মশান যাত্রীদের কিছুজন ছাউনির তলায়, আবার কিছুজন বড় গাছের তলায় আশ্রয় নিতে ছুটল। ওদিকে ভুবন বৃষ্টির মধ্যেই পুঁটির নিথর দেহটার দিকে এক দৃষ্টে তাকিয়ে বসে রইল। যাক, বৃষ্টি থেমেছে, এবার তাড়াতাড়ি মরা পুরানোর ব্যবস্থা করো। সমস্ত ব্যবস্থা হয়ে গেছে মোড়ল মশাই। তোমরা কেউ ভুবনকে দেখেছো? আমি তো অনেকক্ষণ তাকে দেখিনি। আমিও ভুবনকে বৃষ্টি নামার পর থেকে আর দেখিনি। ব্যাপারটা তো বেশ গোলমেলে লাগছে মোড়ল মশাই। সেটাই তো ভাবছি, ভুবন কোথায় যেতে পারে? মোড়ল মশাই, আমার তো মনে হচ্ছে ভুবন কাকা ওই সাধু বাবার কথা সত্যি ভেবে ওই কালো পাহাড়ের জঙ্গলে যায়নি তো? হ্যাঁ, তার সম্ভাবনাই বেশি। লক্ষ্মী মনমরা হয়ে আকাশের দিকে চেয়ে বাড়ির দাওয়ায় বসেছিল। এমন সময় বাচ্চু এসে লক্ষ্মীকে বলল, আচ্ছা মা, বাবা কোথায় গো? আজ কতগুলো দিন হয়ে গেল বাবা বাড়িতে ফেরেনি। আমি জানি না তোর বাবা কোথায়। না, তুমি জানো বাবা কোথায় আছে, তোমাকে বলতেই হবে, বলো। কেন বিরক্ত করছিস বাচ্চু? আমার চোখের সামনে থেকে যা। তুমি তো বলছো না বাবা কোথায়, বলো না মা, বলো না। চড় মারবো বাচ্চু, মেলা প্যাচ প্যাচ করিস না, চুপচাপ ভেতরে যা। আজকে দেখতে দেখতে
15টা দিন পেরিয়ে গেল, কিন্তু ভুবন কাকার কোনো পাত্তাই নেই। মানুষটা কোথায় গেল কে জানে। আমিও তো সেই কথাই ভাবছি রে। একটা জলজ্যান্ত সুস্থ সবল লোক এরকম কর্পূরের মতন উবে গেল। আমি তো গতকাল মাঠ থেকে ফেরার সময় ওই কানাঘুষো শুনেছি কালো পাহাড়ি জঙ্গলে নাকি। আরে থাম থাম, ওদিকে দেখ, কিছু না একটা এগিয়ে আসছে। মুখটা কিন্তু অনেকটা ভুবনের মতোই লাগছে। আমারও তো সেরকমই মনে হচ্ছে, মুখটা অনেকটা ভুবন কাকার মতোই, কিন্তু অন্ধকারে স্পষ্ট বোঝা যাচ্ছে না। আরে ওটা তো ভুবন। আমি তো ভেবেছিলাম। তোকে এত কিছু ভেবে কাজ নেই রাজু, ভুবন ভালোই ভালোই ফিরে এসেছে, এটাই অনেক। এই ভুবন, ভুবন এদিকে শোন। ভুবনের চোখে মুখে বিষণ্ণতার ছাপ স্পষ্ট। আরে ভুবন, কোথায় ছিলিস এতদিন তুই? তোর কি সব বুদ্ধি শুদ্ধি লোপ পেল নাকি? কি গো ভুবন কাকা, তুমি চুপ করে আছো কেন? ও ভুবনদা, বলো এতদিন কোথায় ছিলে তুমি? আমরা তোমাকে কত খুঁজেছি জানো। সেদিন শ্মশান থেকে তুমি কোথায় উধাও হয়ে গিয়েছিলে? হ্যাঁ, আরে চুপ করে আছিস কেন? আমাদের কথার উত্তর দে। এতক্ষণ সবার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল ভুবন, কিন্তু এবার সে নিজের নীরবতা ভেঙে অশ্রুসিক্ত কণ্ঠে বলল, আমি আমি পারলাম না রে রাজু, আমি পারলাম না। আমার মেয়েটাকে আমি বাঁচাতে পারলাম না। আমরা তো তোমাকে আগেই বলেছিলাম, একজন মানুষ মারা গেলে সে কি আর কখনো ফিরে আসতে পারে? কখনোই পারে না। কিন্তু তাও তুমি আমাদের কোনো কথা বিশ্বাসই করলে না। এই সেদিন শ্মশান থেকে দুম করে উধাও হয়ে গেলে। সবই সবই আমার কপাল রে, সবই আমার কপাল। তুই কি সাধু বাবার কথা সত্যি ভেবে ওই কালো পাহাড়ের জঙ্গলে গিয়েছিলি সেই কুয়ো খুঁজতে? হ্যাঁ, ওই একটাই তো পথ খোলা ছিল আমার কাছে, আমার মেয়ের প্রাণ বাঁচানোর জন্য। কিন্তু কিন্তু তাও তো আমি পারলাম না। আরে ধুর ধুর, আমরা তো শুরু থেকে একই কথা বলে আসছিলাম, কিন্তু তুমি তো আমাদের কথা বিশ্বাসই করতে চাওনি। হ্যাঁ, ওই রাজু একদম ঠিক কথাই বলেছে। ওই সাধু বাবার কথা শুনে তোমার জঙ্গলে যাওয়াটা মোটেও উচিত হয়নি। কিন্তু সাধু বাবা মিথ্যে কথা বলেননি। আমি যখন পুঁটিকে পুড়িয়ে ফিরছিলাম, আমি দেখলাম জঙ্গলের পূব দিকে বেশ কিছুটা গভীরে গেলেই দেখা মিলবে সেই কুয়োর। কিন্তু তুই তো দেখা পাসনি, তাই তো? দেখতে পেয়েছিলাম সেই কুয়ো, কিন্তু ততক্ষণে আমি আমার মেয়েকে দাহ করে এসেছি। আমার তো মনে হচ্ছে ভুবনের মানসিক অবস্থা ভালো নয়। তোরা কি বুঝছিস? ভুবন কাকারি আর কি বা দোষ, সবটাই কপাল। তা যা বলেছিস। তা ভুবন, অনেকদিন বউ ভিটে সন্তান ছেড়ে ঘুরে বেরিয়েছিস, আর এমনটা করিস না। যা ঘরে ফিরে যা। এতদিনে বুঝি আমাদের কথা তোমার মনে পড়লো? কোথায় হারিয়ে গিয়েছিলে তুমি? আমি পারিনি লক্ষ্মী। মেয়েটাকে আমি শত চেষ্টা করেও বাঁচাতে পারলাম না। তুমি কি সেই কালো পাহাড়ের জঙ্গলে গিয়েছিলে? হ্যাঁ, একটা শেষ আশা নিয়ে আমি সেখানেই গিয়েছিলাম, কিন্তু সবটা পেয়েও আমি হারিয়ে ফেললাম। এই সব কিছুর জন্যই আমি দায়ী। অদৃষ্টের লিখন কেই বা খণ্ডাতে পারে, কিন্তু তুমি নিজেকে কেন দোষ দিচ্ছ? এতে তোমার তো কোনো দোষ নেই। সত্যিটা আমাদের মেনে নিতে হবে। আমার শুধু এটাই মনে হচ্ছে যে এই সব কিছুর জন্য আমি দায়ী। আমি বৃথায় জীবন রেখে কি লাভ বলো তো? নিজেকে শেষ করে দেওয়াটাই যদি সব কিছুর সমাধান হতো, তাহলে তো তুমি ওই দিন ওইভাবে হারিয়ে যাওয়ার পর সবার প্রথমে আমি নিজেকে শেষ করে ফেলতাম। কিন্তু কিন্তু আমি পারিনি। আমাদের যে শক্ত হতে হবে। তুমি কি করতে বলছো? তোমাকে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে হবে। আমার কথা না হয় বাদ দিলাম, অন্তত বাচ্চুর মুখ চেয়ে তুমি। কিন্তু কিন্তু আমি যে আর পারছি না লক্ষ্মী। এভাবে হাল ছেড়ে দিলে কিছুতেই হবে না, তোমাকে পারতেই হবে। তোমার মনে হয় যে আমি আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবো? হয়তো পুটি আমাদের মাঝে নেই,
সেই শূন্যতা হয়তো আমরা কোনোদিনই পূরণ করতে পারবো না, কিন্তু বাচ্চু তো রয়েছে, ওকে ঘিরে না হয় আমরা আমাদের বাকি জীবনটা কাটিয়ে দেব। হ্যাঁ, হয়তো তুমি ঠিকই বলেছ। কার কখন কিভাবে মৃত্যু ঘনিয়ে আসে কে বলতে পারে। এমন সুস্থ সবল ছেলেটা সাপের কামড়ে মারা গেল, ভেবেই খারাপ লাগছে। এই এই দুর্ঘটনা আবার কখন কিভাবে ঘটলো? আরে আর বলো না, মাঝরাতে নিজের ঘরেই শুয়েছিল, আর তখনই নাকি একটা কালা সাপ ছবল দেয়। আর হায় ঈশ্বর, আমি কি অন্যায় করেছিলাম যে আমাকে এত বড় শাস্তি পেতে হলো? হায় 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 হায়। কাঁদবেন না জমিদার মশাই, আপনাকে আপনাকে শক্ত হতে হবে। কিভাবে শক্ত হব বলতে পারেন? এই বংশে উত্তরাধিকারী বলতে আর কেউ রইল না। অন্তত অন্তত গিন্নিমার কথাটা চিন্তা করে নিজেকে। এমন কেউ নেই যে আমার ছেলের প্রাণ ফিরিয়ে দিতে পারে। একটা উপায় আছে জমিদার বাবু, সেই উপায় অবলম্বন করলে হয়তো আপনার ছেলে আবার প্রাণ ফিরে পেতে পারে। বলো বলো, কি সেই উপায় বলো। এখান থেকে কয়েক ক্রোশ দূরে কালো পাহাড়ের জঙ্গলে এক কুয়ো রয়েছে, সেখানে। এই 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 হ্যাঁ, থাম থাম। আমি তো শুনেছি নিজেও তো গিয়েছিলি সেখানে, পেরেছিস নিজের মেয়েটাকে ফিরিয়ে আনতে। জমিদার বাবু, হ্যাঁ, আপনি ভুবনের কথা একদম বিশ্বাস করবেন না, ও একটু মানসিকভাবে অসুস্থ আছে। আমি আমি সত্যি বলছি জমিদার বাবু, আমি নিজে সেই কুয়ো দেখেছি, আপনি আমার কথা বিশ্বাস করুন। ঠিক আছে, তুমি যখন বলছো আমি তোমার কথা বিশ্বাস করছি। তুমি নিয়ে যেতে পারবে আমাদের সেখানে? হ্যাঁ, অবশ্যই পারবো। তাহলে যত শীঘ্র সম্ভব আমাদেরকে সেখানে নিয়ে চলো। কিন্তু জমিদার বাবু, কুয়োতে। পরে তোমার সব কথাগুলো শুনবো, এখন তাড়াতাড়ি সেই কালো পাহাড়ের জঙ্গলে চলো চলো। তাই যে ভুবন, আর কতটা রাস্তা বাকি শুনি? এখান থেকে আর খুব বেশি দূর নয় না মশাই, ওই যে ওই 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 পূব দিকে খানিকটা সোজা এগোলেই সেই কুয়ো দেখতে পাবেন। এত চিন্তা করবেন না জমিদার বাবু, সব ঠিক হয়ে যাবে। সূর্য আমার একমাত্র সন্তান ভুবন, তুমি যেমন করেই হোক ওকে বাঁচাও। এই যে ভুবন, আমরা শুধুমাত্র তোমার ওপর ভরসা করে এতটা পথ এসেছি। যদি ভালো মন্দ কিছু একটা হয়ে যায়, এর দায় কিন্তু সম্পূর্ণ তোমার। আর এর শাস্তি কি হতে পারে তুমি তা কল্পনাও করতে পারছো না। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস আপনার সন্তান নিশ্চিত প্রাণ ফিরে পাবে। জমিদারের লেঠেল বাহিনী ধীরে ধীরে সূর্যের মৃতদেহটা দড়ি দিয়ে বেঁধে কুয়োতে নামিয়ে দিল। ওদিকে জমিদার চিন্তায় এক প্রান্ত থেকে অপর প্রান্ত ঘোরাফেরা করতে লাগলেন। এভাবে কেটে গেল বেশ কিছুক্ষণ। রাত তখন বেশ গভীর। এতটা সময় অতিবাহিত হয়ে গেল, এখনো কোনো সারা শব্দ আসছে না কেন? এবার আমার কিন্তু ভীষণ চিন্তা হচ্ছে জমিদার বাবু। আমি আগেই বলেছিলাম এই ভুবন সম্পূর্ণ মিথ্যে কথা বলছে, আর এখন ওর জন্য আমাদের সকলকে বিপদের সম্মুখীন হতে হচ্ছে। তাছাড়া জমিদার বাবু, এই কালো পাহাড়ি জঙ্গল মোটেও নিরাপদ নয়। এখন তো দেখছি নায়েব মশাই ঠিক কথা বলছে ভুবন। এখনো তো কোনো কিছুই দেখছি না। আমার সাথে মশকরা করার সাহস কে দিয়েছে তোমাকে? আমি আমি আপনার সাথে কোনো রকম মশকরা করিনি জমিদার বাবু, আমি আপনাকে এক বর্ণ মিথ্যে কথা বলিনি। হ্যাঁ, তোমার সত্যি কথার নমুনা তো খুব দেখতে পাচ্ছি। তাছাড়া আমার কথা বিশ্বাস করুন, আমাদের সাথে প্রতারণার শাস্তি তোমাকে ভোগ। বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও। জমিদার বাবু, দড়িতে টান পড়েছে। বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও। এ তো সূর্যের গলা। হে আমার ছেলেটাকে বাঁচা। আরে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁ করে কি দেখছো? তাড়াতাড়ি দড়িটা দিয়ে ছোট বাবুকে টেনে তোলো। আগে 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 আগে। বাবা বাবা, আমি স্বপ্নেও ভাবিনি আবার তোকে ফিরে পাবো। আমিও ভাবিনি বাবা আবার তোমাদের সকলকে দেখতে পাবো, কিন্তু আমি প্রাণে বাঁচলাম কি করে? ছোট বাবু,
এই সমস্ত কৃতিত্ব এই ভুবনের। ও না থাকলে আজ আমরা কেউই আপনাকে ফিরে পেতাম না। এরকম বলবেন না নায়েব মশাই, সন্তান হারানোর যন্ত্রণা আমি বুঝি, তাই আমি চাইনি জমিদারবাবু সেই যন্ত্রণা আজীবন ভোগ করুক। আমি শুধু আমার কর্তব্যটুকুই করেছি। হ্যাঁ, আমি আমার সন্তানকে বাঁচাতে পারিনি, সেই দুঃখ আমার সারা জীবন থাকবে, কিন্তু জমিদারবাবুর সন্তানকে ওনার কাছে ফিরিয়ে দিতে পেরেছি, এটা আমার কাছে পরম প্রাপ্তি। আমি শুধু তোমাকে ধন্যবাদ জ্ঞাপন করে ছোট করতে চাই না ভুবন। তুমি আমার রক্ত, আমার উত্তরাধিকারীকে আমার কাছে ফিরিয়ে দিয়েছো। আমি তোমার কাছে সারা জীবন ঋণী হয়ে থাকলাম। তোমার কি চাই বলো? আগে আমার কিছু চাই না জমিদারবাবু, এই বেশ ভালো আছি। ঈশ্বরের আশীর্বাদে মাঠে লাঙল চালাই, আর দুবেলা দুমুঠো ভাত ঠিক জুটে যায়, এর চেয়ে বেশি আর কি চাই? কথাটা শেষ করে ভুবন পা বাড়ালো বাড়ির পথে।